জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানিন ডানা। সংবিধান লঙ্ঘন করে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা, হাবিবুল আওয়াল, অন্যান্য কমিশনার ও সচিব সহ ১৯ জন এবং অজ্ঞাতনামা ৬৫ জনের বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা করেছে বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ মামলা করেন। এর আগে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা গেল ৩টি সংসদ নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, সচিব, গোয়েন্দা সংস্থার সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেয়। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আপনার শরীফুল ইসলাম 2014 এবং 2018 এবং 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই যে 3টা যে নির্বাচন কমিশনাররা তারা বাংলাদেশ সংবিধান লঙ্ঘন করে যে নির্বাচনটা তার করেছে, প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা অন্যান্য নির্বাচন কমিশনারদের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। এখন আমরা যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার সেই এজাহারের মধ্যে ১৯ জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি। আজ বিকেল 5টায় শেষ হচ্ছে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময়। এ পর্যন্ত ১০০টির মতো দল আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ১.৫ মাসের মতো সময় বৃদ্ধি করে ইসি। এনসিপি সহ কয়েকটি দল আজ আবেদন করার কথা রয়েছে। দল নিবন্ধন আইন অনুযায়ী একটি কেন্দ্রীয় কমিটি, ১/৩ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের ৫% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। সুষ্ঠু নির্বাচনের বাংলাদেশে শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চায় আমেরিকা, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবনার্স ডি অ্যাফেয়ার্সের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি। বলেন, তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে বাংলাদেশের সাথে অংশীদার সকল রাষ্ট্রগুলো তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে। আমির খসরু আরও বলেন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আগামী 1 মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। পাশাপাশি জুলাই সনদে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেই সংস্কারগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশার কথাও জানান তিনি। এই সাক্ষাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। মতপার্থক্য না থাকার তো কোনো সুযোগ নাই এখানে। মতপার্থক্য থাকবে, যেই বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। এটা ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন, সবাই মধ্যে একটি ধারণা ঐক্যমতের ব্যাপার আছে। ভিন্ন মত থাকবে, এটা তো নিশ্চিতভাবে থাকবে, এটা নিয়ে কোনো, এই জন্য তো আমরা বিভিন্ন দল করি, তাই না? আর একমত হয়ে গেলে তো আমরা বাকশাল করব। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রাতে চীন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডক্টর এজএডএম জাহিদ হোসেন সহ রয়েছেন 9 জন। বাংলাদেশ ও চীনের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির দ্বিপাক্ষিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সফর, বলছে বিএনপি। গত মাসেও চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল বারিধারার চীনা দূতাবাসে অংশ নেন। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জাপান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাতে
কথা জানান তিনি। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন জাপানি রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক শেষে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বৈঠকে জাপানকে কৃষি ও শিল্প খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান জামায়াতের আমির। বাংলাদেশের মৌলিক সংস্কার নিয়ে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা জানান জাপানি রাষ্ট্রদূত। একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে সংস্কারের কার্যক্রম অব্যাহত আছে, ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইস্যুতে যে সংস্কারের উদ্যোগ সকল রাজনৈতিক দলের সহযোগিতা এগিয়ে যাচ্ছে সে সম্পর্কেও তিনি অবহিত, এবং তিনি কিছু প্রশ্ন করে এসব বিষয়ে আমাদের সংবিধানের পরিবর্তন, সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেসব উপায় এবং পথপন্থা সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছেন। 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পাস হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদন দেওয়া হয়। বাতিল করা হয় কালো টাকা সাদা করার সুযোগ। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে আগামী 1 জুলাই থেকে তা কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেশে স্থিতিশীলতা ফিরে আনা এবং মূল্যস্ফীতি কমানোই এই বাজেটের মূল চ্যালেঞ্জ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট সংলাপে 2025-26 অর্থবছরের বাজেট মূল্যায়ন করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি কমানো উচ্চাকাঙ্ক্ষী। শিল্প খাতে গ্যাস বিদ্যুৎ পরিস্থিতির কোনো উন্নতি নেই। তিনি আরও বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 5%, যা গেল বছরে ছিল 4%। স্থবির অর্থনীতিতে এটা উচ্চাকাঙ্ক্ষা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় পুলিশের 4 সাবেক সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10:30টায় তাদের আনা হয়। এর আগে গত 3রা জুন এই মামলার পলাতক 4 আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে চলছে এই শুনানি। গাজীপুরের গাছা থানার 3টি হত্যা মামলার সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়েছে। সকালে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কড়া নিরাপত্তায় তাদের হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাছা এলাকায় 6 জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটনের গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা করা হয়। পরে আদালতে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়। আঠারোতম শিক্ষক নিবন্ধনে অকৃতকার্য প্রার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেছে পুলিশ। সকাল 8টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা আটকে আন্দোলন করছিলেন সনদ প্রত্যাশীরা। সকাল 11টা পর্যন্ত চেষ্টা করেও আন্দোলনকারীদের সরাতে ব্যর্থ হয় বলে বল প্রয়োগ করে পুলিশ। এতে কয়েকজন আহতের ঘটনা ঘটে। এখনো প্রেসক্লাবের সামনে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন আন্দোলনকারীরা। 2023 সালে অনুষ্ঠিত হয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, যেখানে 20,000-এর অধিক প্রার্থী অকৃতকার্য হয়। আমাদের রিটার্ন নাম্বার প্রকাশ করা হলেই আপনারা বুঝবেন যে আমরা মেধাবী। আমাদের এক দাবি, আজকের মধ্যেই আমাদের রেজাল্ট দিতে হবে।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি এমন অভিযোগ তুলে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বলেন, আগামীকাল দুপুর 12টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ অবকাঠামো পরিদর্শনে না আসলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কামরুল আলমের সাথে বৈঠকের পর তারা এই কথা জানান। অন্যদিকে অধ্যক্ষ কামরুল আলম বলেন, ছাত্রদের দাবির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক মণ্ডলী একমত, কিন্তু একদিনের মধ্যে সমাধান সম্ভব নয়। দ্রুততার সাথে ঝুঁকিপূর্ণ হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে এবং একাডেমিক কার্যক্রম চালুর চেষ্টা চলছে। এখানে বারবার বলা হলো শুধুমাত্র কয়েকটা প্লাস্টার লাগিয়ে তারা চলে গিয়েছে, কখনোই এরকম কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এই বর্ষাকালে দেখা যাচ্ছে যখন ধরনের প্রতিনিয়ত কোনো একটা পিলার ছাদে কোনো একটা অংশ ধসে পড়ে। তো আলটিমেটলি আমরা কিন্তু সবসময় এমন ভয়ের ভিতর দিয়ে যাচ্ছি যে আমাদের কখন মাথার উপরে সিলিং ভেঙে পড়ে, বৃষ্টি হলে কখন আমাদের রুমের ভিতরে পানি পড়বে। এটা এই 4 তলার প্রত্যেকটা রুমেরই পাই অবস্থা। সবাই সিদ্ধান্ত নিয়েছে আমরা হল ছাড়তেছি না, আমরা হলে আছি। আমাদের দাবিগুলো যখন মানা হবে তারপরে আমরা আবার আমাদের যে প্রতিষ্ঠানিক যে ক্লাস আছে, আমাদের যে ক্লাস আমরা শুরু করব। পারিবারিক কলহ, ব্যক্তিগত দ্বন্দ্ব ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় প্রতি মাসে 20 জনের বেশি প্রাণ হারাচ্ছেন। পুলিশ বলছে, শুধু রাজনৈতিক নয়, অরাজনৈতিক অপরাধগুলো সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। মানবাধিকার কর্মী নাসিরউদ্দিন এলান বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণেই অরাজনৈতিক হত্যাকাণ্ড বেড়েই চলেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। রাজধানীর মিরপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গত মার্চ মাসে রনি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মে মাসে রাতের বেলায় চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় অপরাধীরা। প্রতি মাসে ঢাকায় এমন অরাজনৈতিক হত্যার শিকার হচ্ছেন অনেকেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, গত জানুয়ারি থেকে মে এই 5 মাসে রাজধানীতে 168টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে 102টি অরাজনৈতিক, যা মোট হত্যা মামলার 61%। অর্থাৎ গড়ে প্রতি মাসে এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে 20 জনেরও বেশি। মব কালচার বলেন, গ্যাং কালচার বলেন, এগুলো কিন্তু অনেকাংশেই কমে এসেছে আমাদের তৎপরতার কারণে। পূর্ববর্তী বছরের মতোই কিছু কিছু অপরাধ থাকে এবং এখানে যে অপরাধগুলো সাম্প্রতিক সময়ে ঘটেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা স্থিতিশীল বলাই। অপরাধীকে চিহ্নিত করা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মী নাসিরউদ্দিন এলান। অভ্যন্তরীণভাবে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়, যেটা বিভিন্ন কারণে হয়, সেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে ট্যাকেল করে। গভর্নমেন্টের পক্ষে সম্ভব ওই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত করে পারপিটেটরদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে। আগে ছিল আওয়ামী লীগের ইন্টারক্লাস, আওয়ামী লীগ যেন ক্ষমতা ছিল, এখন আমরা খেয়াল করছি প্রচুরভাবে বিএনপির ইন্টারক্লাস, এবং এতে সাধারণ মানুষও কিন্তু মারা যাচ্ছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম 4 মাসে 1246টি হত্যাকাণ্ড ঘটেছে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে স্বীকৃতি পাওয়ার রজত জয়ন্তী উদযাপনে আজ রাজশাহীতে অনূর্ধ্ব 12 6A সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রবিবার সকাল 10টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন। মূলত ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসারে 7টি বিভাগে এমন আয়োজনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। শনিবার খুলনা বিভাগীয় স্টেডিয়াম থেকে শুরু হয় এই আয়োজন, যা চলবে আগামী 28 জুন পর্যন্ত। 2000 সালের 26 জুন বিশ্ব ক্রিকেটের 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।